আমি তোমাদের সামনে আবার এসে হাজির হয়েছি। আমাদের চলছিল হচ্ছে চতুর্থ অধ্যায়, এবং আমাদের আমরা বলেছিলাম যে তোমরা যতটুকু পড়ানো হয়েছে ঠিক অতটুকু পড়ে আসবে। পড়ে আসার পর আমি একটা পরীক্ষা নেব। তবে এখন পরীক্ষাটা আমি নেব তার আগে তোমাদের একটা ছোট বিষয় জানিয়ে রাখছি, যে এই যে এখানে দেখো আমি বোর্ডে একটা চার্ট তৈরি করে এখানে পেস্ট করেছি। এই চার্টটা তৈরি করার কারণটা হচ্ছে যে আমরা এই যে প্রাচীন বাংলার এতজন শাসন করেছেন, এই যে রদবদল হয়েছে, সময় সময় রদবদল হয়েছে। আজকে অমুক শাসক শাসন করছেন একটা অঞ্চল, আবার আরেকজন শাসক আসছেন, তাদের যুদ্ধ করে তারা দখল করে নিচ্ছেন। এই যে সময়টা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত এই শাসকরা শাসন করেছেন, সেই জিনিসটাই এখন এখানে একটা চার্ট করে দেখানো আছে। তো এই চার্টগুলো দেখো, ঠিক আলেকজান্ডার, মানে যেটা আমরা বলেছিলাম যে গুপ্ত বংশের আগে কোনো ইতিহাস তেমনভাবে জানা যায়নি, গুপ্ত বংশ প্রতিষ্ঠার আগে। তো তার আগে যেটা আলেকজান্ডার সম্পর্কে জানা গিয়েছিল, যে গ্রিক বীর আলেকজান্ডার আমাদের এই অংশে যখন এসেছিলেন তখনকার সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 327 থেকে 26 অব্দ। তো এই 327 থেকে 26 অব্দে থেকেই কিন্তু ইতিহাসটার শুরু হয়েছে, মানে ইতিহাস জানা শুরু হয়েছে। তার আগে কারা এসেছিলেন এরকম কোনো ইয়ে ছিল না। এখানে খেয়াল করো আলেকজান্ডার থেকে শুরু হয়েছে, যে খ্রিস্টপূর্ব 327 থেকে 26 অব্দ, এবং এর পরবর্তীতে একদম শেষ পর্যন্ত আমরা চন্দ্র বংশ এবং সেন বংশ, আজকে আগের ক্লাসে হচ্ছে আমরা সেন বংশ পড়েছিলাম। তারপরে সেন বংশের পতনের পরে আমরা কিন্তু আর কিছু ছিল না। এরপর মধ্যযুগের সূচনার কথা আমরা বলেছিলাম। তো ওই প্রাচীন যুগে যে কয়জন রাজা ছিলেন সেন বংশ ব্যতীত এখানে সবাই এসেছে। আমি জাস্ট তোমাদের এটা একটা উদাহরণস্বরূপ, তোমরা যখন চার্টটা করবে আরও বড় কাগজে করবে, এবং এখানে দেখো একদম সিরিয়ালি আমি দেওয়ার চেষ্টা করেছি। চন্দ্রগুপ্ত, সম্রাট অশোক, ধর্মাদিত্য, এদের প্রত্যেকটা সাল এখানে সুন্দরভাবে দেওয়া আছে, যে কে কত শশাঙ্ক ষষ্ঠ শতকে আসেন এবং শাসন করেন। এরপরে হর্ষবর্ধন, ভাস্কর বর্ধন 750 খ্রিস্টাব্দ শাসন করেছিলেন, এবং এর পরবর্তীতে পাল বংশের সূচনা হয়। এবং পাল বংশের যে রাজারা সবগুলোই আছে, যে সুরপাল, এখানে সুরপাল, কুমার পাল, তৃতীয় গোপাল এবং মদন পাল পর্যন্ত, মানে সর্বশেষ রাজা মদন পাল পর্যন্ত এখানে দেওয়া আছে। এরপরে কিন্তু আবার আমরা বলেছিলাম যে পাল শাসনের পরবর্তীতে যে বিভিন্ন দক্ষিণ বাংলার যে অংশটুকু আমরা পড়েছিলাম আগের ইয়েতে, সেখানে কিন্তু কতগুলো বংশের পরিচয় আমরা দিয়েছিলাম, খড়গ বংশ, দেব বংশ, কান্তিদেব রাজ্য, চন্দ্রবংশ। এই যে এইগুলো একটা চার্টের মধ্যে আনলে এটা সুবিধা হবে। যে সুবিধাটা হবে সেটাও আমি ব্যাখ্যা করছি। আমরা যদি এই সালগুলোকে মনে রাখতে পারি, খুব সহজেই আমরা প্রশ্নের উত্তরগুলো করতে পারবো। এবং আমরা যদি সব সময় এই জিনিসটা চোখের সামনে রাখার চেষ্টা করি, বাসায় একটা জায়গায় সুন্দর করে এটা চার্ট করে রাখলাম, তো দেখা গেল যে আমি যে কোনো সময় এটা চোখে পড়লে এটা আমি দেখছি, তো আমার এটা কিন্তু মাথার মধ্যে থেকে যাচ্ছে। যখন আমি আবার পরীক্ষার হলে বসছি, যখন আমি যদি সাল ভুলে যাই, তখন কিন্তু আমি চট করে আমার মনে আসবে যে আমি বাসায় দেখেছিলাম, কি দেখেছিলাম, তো এটা দেখেছিলাম যে ন্যায়পাল 1043 থেকে 1058 পর্যন্ত শাসন করেছে। এই জিনিসগুলো আমার মাথায় তখন কাজ করবে। আর তাই আমি তোমাদের এটা মনে রাখার সুবিধার জন্য, আমি কিন্তু বারবার বলছি, মনে রাখার সুবিধার জন্য এই ধরনের একটা চার্ট তৈরি করবে, এবং তোমার পড়ার টেবিলে এই চার্টটা রাখার চেষ্টা করবে, যাতে করে এটা সহজে তুমি মনে রাখতে পারো। তো এটা ছিল হচ্ছে মনে রাখার একটা ব্যবস্থা। এর পরবর্তীতে আমরা এখন চলে যাব একটা স্পট টেস্টে, যেটাকে বলা হচ্ছে যে এখানে আমরা যে পড়াটা দিয়েছিলাম সেই পড়াটাই আবার আমরা পরীক্ষার কোশ্চেন আকারে দিয়ে আমরা নিব। তো আমরা চলে যাই আজকের পরীক্ষার প্রস্তুতিতে। বরাবরের মতো আমি কোশ্চেন লিখে দিব, মানে প্রশ্নগুলো লিখে দিব। তোমরা প্রশ্নগুলো খাতায় লিখবে এবং উত্তর লেখার জায়গাটা রেখে তারপর খাতায় লিখবে। এবং বরাবরের মতো আমি আজকেও কিন্তু তোমাদের জ্ঞানমূলক, মানে ছোট ছোট প্রশ্নগুলোই দিব।
আমি কিন্তু বলেছি যে ওইটা তোমার মনে রাখার সুবিধার জন্য করা। তো এবার আমাদের পূর্ববর্তী যে পড়া দেওয়া ছিল, আগের ক্লাসে কিন্তু আমরা পড়া দিয়েছিলাম, মনে আছে তো সবার? তো ওটা ওর পরে আমরা কিন্তু আজকে পরীক্ষা নিব বলেছিলাম। তো আগের বারের মতো মানে বরাবরের মতো এইবারও আমরা জ্ঞানমূলক প্রশ্ন দিব এবং সেটার উত্তর তোমাদের করতে হবে। তো সবাই রেডি তো? খাতাটাতে বের করেছো? এবার আমি কিছু ইনস্ট্রাকশন দেই, ইনস্ট্রাকশনগুলো মনোযোগ সহকারে শোনো। প্রথমে তোমরা প্রশ্নটা লিখবা, যে কয়টা প্রশ্ন বোর্ডে দেওয়া হবে সব কয়টা প্রশ্ন লিখবে এবং প্রশ্ন লেখার সাথে সাথে উত্তর লেখার জন্য কিছু জায়গা রাখবে। যেহেতু জ্ঞানমূলক সেহেতু এক বাক্যে আমাদের লিখতে হবে, সেটা আমরা জানি। পূর্ণ বাক্যে একটা পূর্ণ বাক্যে তোমাকে লিখতে হবে, অতটুক জায়গা রেখে এরপর দ্বিতীয় প্রশ্নে তৃতীয় প্রশ্নে এভাবে যাবে। তো তাহলে আমরা শুরু করি, প্রশ্ন লেখা শুরু করি এবং প্রশ্ন লেখার পর আমাদের যে কয়টা প্রশ্ন হবে সে কয়টা প্রশ্নের উত্তর আমরা একবারে বলবো। আসো আমরা জ্ঞানমূলক প্রশ্ন লেখা শুরু করি। আমাদের 1 নম্বর প্রশ্ন, খড়গ বংশের রাজধানীর নাম কি? 2 নম্বর প্রশ্ন, দেব বংশ কবে থেকে শাসন শুরু করে? 3 নম্বর প্রশ্ন, দেব বংশের চারজন রাজার নাম লেখো। 4 নম্বর, দেব পর্বত কোথায় অবস্থিত? 5 নম্বর, দেব বংশ রাজত্ব বিস্তার করেছিলেন কোন অঞ্চলে? 6 নম্বর, দক্ষিণ বাংলার সবচেয়ে
শক্তিশালী, শক্তিশালী, স্বাধীন, রাজবংশ, কোনটি? খুব দ্রুত তোমরা এই 6টি প্রশ্ন লিখে শেষ করে ফেলো। 6টি প্রশ্ন লিখবে এবং অবশ্যই স্পেস রাখবে, জায়গা রাখবে। 6টি প্রশ্ন খুব দ্রুত শেষ করো। 2 মিনিটের সময়ের মধ্যে 6টা প্রশ্ন তুলে শেষ করে ফেলো। আশা করি তোমাদের এই 6টা প্রশ্ন তোলা হয়ে গেছে। এবার আমি পরবর্তী প্রশ্নগুলোতে যাচ্ছি। চন্দ্র রাজাদের মূল কেন্দ্র কোনটি? 8 নাম্বার, প্রাচীনকালে লালমাই পাহাড় কি নামে পরিচিত ছিল? কান্তিদেবের রাজ্যের রাজধানী কোথায় ছিল? 10 নাম্বার, দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটি কার লেখা? 11 নাম্বার, অসম্পূর্ণ
অসম্পূর্ণ দ্য অদ্ভুত সাগর গ্রন্থটি কে সম্পূর্ণ করেন? 12 নম্বর, পরম বৈষ্ণব কার উপাধি ছিল? এখন আরও 6টা প্রশ্ন দেওয়া আছে এবং খুব দ্রুতই 2 মিনিটের মধ্যে এই প্রশ্নগুলো তুলে শেষ করবে বলে আশা করছি। তোমাদের নিশ্চয়ই এই 6টা প্রশ্ন তোলা হয়ে গেছে, তাহলে আমি এটা মুছে আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। মুক্তিপতিকে কি বলা হতো? 14 নম্বর, রাজ্যের সকল প্রকার শাসন কার্যের জন্য কি ছিল? 15 নম্বর, প্রাচীন বাংলার সবচেয়ে ছোট শাসন বিভাগ কোনটি ছিল? সর্বশেষ প্রশ্ন, পাল আমলে সামরিক বাহিনী কয় ভাগে বিভক্ত ছিল?
এখন এই বাকি 4টা প্রশ্ন খুব দ্রুত তুলে ফেলবে এবং এরপরে আমরা উত্তর বলবো। এবং তোমাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, কেউ কারোর সাথে কথা না বলে নিজে যতটুকু জানো সেটাই লিখো। এবং এটা মনে রাখবে যে এটা এমন না যে এই পরীক্ষা ফেল করলে বিশাল বড় কোনো সমস্যা হয়ে যাবে। আমরা এখানে জাস্ট নিজেদের মানটা যাচাই করবো, শুধুমাত্র নিজেদের মানটা যাচাই করার জন্য, যে আমরা কতটুকু পড়েছি, কতটুকু জেনেছি, এইটা মান যাচাই করার জন্য এই পরীক্ষাটা। সুতরাং কোনো রকম কেউ কারোর সাথে কথা না বলে লক্ষ্মী ছেলেমেয়ের মতো এটা লিখে ফেলো। এবং সময় নির্ধারণ করে দিচ্ছি, সময় হচ্ছে 20 মিনিট। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো লেখা শেষ, উত্তর লেখাও শেষ, এবং 20 মিনিটের মধ্যে তোমরা এটা কমপ্লিট করতে পেরেছো আশা করব। এখন এই মুহূর্তে আমি উত্তরগুলো বলবো। যখন উত্তর বলবো অবশ্যই কেউ কারোর সাথে কোনো রূপ কথা বলবে না, কেউ কারোর সাথে কোনো আলাপ করবে না, হইচই করবে না। আমি যা বলবো খুব মনোযোগ সহকারে শুনবে। যেটা হবে না সেটা একটা ক্রস দিয়ে দিবে, যেটা হবে সেটা একটা টিক দিয়ে দিবে। চলো আমরা আগে এটা শেষ করে ফেলি, উত্তরটা শেষ করি। আমাদের প্রথম প্রশ্নটা ছিল খড়গ বংশের রাজধানীর নাম কি ছিল? খড়গ বংশের রাজধানীর নাম ছিল কর্মান্ত বাসক। 2 নম্বর প্রশ্ন ছিল দেববংশ কবে থেকে শাসন শুরু করে? 8ম শতক থেকে দেববংশ শাসন শুরু করে। 3 নাম্বার দেববংশের 4 জন রাজার নাম লেখো। দেববংশের 4 জন রাজার নাম হচ্ছে শান্তিদেব 1, 2 নাম্বার হচ্ছে বীরদেব, 3 আনন্দদেব, 4 ভবদেব। দেব পর্বত কোথায় অবস্থিত? কুমিল্লার নিকট ময়নামতির কাছে দেব পর্বত অবস্থিত। 5 নাম্বার ছিল দেববংশ রাজত্ব বিস্তার করেছিলেন কোন অঞ্চলে? দেববংশ রাজত্ব বিস্তার করেছিলেন সমতট অঞ্চলে। 6 নাম্বার ছিল দক্ষিণ বাংলার সবচেয়ে শক্তিশালী স্বাধীন রাজবংশ কোনটি ছিল? দক্ষিণ বাংলার সবচেয়ে শক্তিশালী স্বাধীন রাজবংশ ছিল চন্দ্রবংশ। 7 নাম্বার চন্দ্র রাজাদের মূল কেন্দ্র কোনটা ছিল? চন্দ্র রাজাদের মূল কেন্দ্র ছিল লালমাই পাহাড়। 8 নাম্বার ছিল প্রাচীনকালে লালমাই পাহাড় কী নামে পরিচিত ছিল? প্রাচীনকালে লালমাই পাহাড় রোহিতগিরি নামে পরিচিত ছিল। 9 নাম্বার কান্তিদেব রাজ্যের রাজধানী কোথায় ছিল? বর্ধমানপুর ছিল কান্তিদেব রাজ্যের রাজধানী। 10 নাম্বার ছিল দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটি কার লেখা? দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটি বল্লাল সেনের লেখা। 11 নাম্বার ছিল অদ্ভুত সাগর গ্রন্থটি কে সম্পূর্ণ করেন? অদ্ভুত সাগর গ্রন্থটি অসম্পূর্ণ অদ্ভুত সাগর গ্রন্থটি সম্পূর্ণ করেন বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন। 12 নাম্বার ছিল পরম বৈষ্ণব কার উপাধি? পরম বৈষ্ণব লক্ষণ সেনের উপাধি ছিল। যেহেতু তিনি বৈষ্ণব ধর্মগ্রহণ করেছিলেন তাই তার নামের আগে তিনি পরম বৈষ্ণব কথাটি ব্যবহার করতেন। ভুক্তিপতিকে কি বলা হতো? ভুক্তিপতিকে বলা হতো উপরিক। 14 নাম্বার রাজ্যের সকল প্রকার শাসন কার্যের জন্য কি ছিল? রাজ্যের সকল প্রকার শাসন কার্য পরিচালনার জন্য ছিল শাসন বিভাগ। 15 নাম্বার প্রাচীন বাংলার সবচেয়ে ছোট শাসন বিভাগ কোনটি ছিল? গ্রাম। গ্রাম ছিল প্রাচীন বাংলার সবচেয়ে ছোট শাসন বিভাগ। পাল আমলে সামরিক বাহিনী কয় ভাগে বিভক্ত ছিল? পাল আমলে সামরিক বাহিনী 6 ভাগে বিভক্ত ছিল। আশা করি তোমরা আমার সাথে উত্তরটি মিলিয়ে নিতে পেরেছ। এখন আমরা যেটা করব, আমরা এই অধ্যায়টা
সম্পূর্ণভাবে শেষ করার জন্য আমাদের সৃজনশীল প্রশ্নটি আলোচনা করব এবং ওইখানে আমাদের বইয়ের মধ্যে যে ছোট ছোট কতগুলো অবজেক্টিভ প্রশ্ন আছে সেই অবজেক্টিভ প্রশ্নটিও আলোচনা করব। তো চলো আমরা দেখে নিচ্ছি। প্রথম প্রশ্ন ছিল, কোন সময় ভারতের গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? 320 খ্রিস্টাব্দে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। শশাঙ্ক মালবরাজ ও দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করেন। 1 নম্বর আছে পুষ্যভূতিদের দমন করতে এবং মৌখরীদের দমন করতে, রাজ্যশ্রীকে বন্দি করতে। এখানে প্রথম দুইটা প্রশ্ন উত্তর ঠিক, তার মানে 2-এর হবে ক নাম্বার। একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে বলা আছে রায়গঞ্জ ইউনিয়নের সুদীর্ঘকাল শান্তিপূর্ণভাবে শাসন কাজ পরিচালিত হয়ে আসছে, কিন্তু অদক্ষ দুর্বল চেয়ারম্যান সুমনের শাসনামলে বিভিন্ন কারণে স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে দুর্জয়ের নেতৃত্বে জনগণ বিদ্রোহ করে সুমনকে তার পদ থেকে সরিয়ে দেয়। রায়গঞ্জের বিদ্রোহী নেতা বিজয়ের মধ্যে ইতিহাসের কোন বিদ্রোহী নেতার আদর্শ প্রতিফলিত হয়েছে? এটা হচ্ছে দিব্যের আদর্শ প্রতিফলিত হয়েছে, তাহলে এখানে উত্তর হবে 3-এর খ। 4 নাম্বার হচ্ছে চেয়ারম্যান সুমনের মতো উক্ত নেতার ক্ষমতাচ্যুতির কারণ কি? এখানে অপশন দেওয়া আছে তোমাদের, বিদ্রোহ দমনে ব্যর্থতা, শাসক হিসাবে অদক্ষতা, জনগণের সমস্যা সমাধানের অপারগতা। এখানে 3টা অপশনই সঠিক, তার মানে আমার উত্তর হবে 4। আমরা বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে সেটা কি দাগাতে সক্ষম হয়েছি? আচ্ছা, যদি আমরা ওইটা শেষ করে ফেলতে পারি, তাহলে এবার আমরা সৃজনশীল প্রশ্নগুলো, 2টা সৃজনশীল প্রশ্ন আছে, আমরা কিছুটা সেটা মানে তোমাদের ধারণা দিয়ে যাচ্ছি। এটা সম্পূর্ণটা তোমরা সাজিয়ে লিখবে এবং তোমাদের হয়তো মনে আছে আমি সৃজনশীল প্রশ্নের কিভাবে উত্তর লিখতে হবে সেই সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো আসো এখন আমরা কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে যাই। অজয় তার পরিবারের পুরাতন নিবাস ত্যাগ করে নবীনগরে নতুনভাবে বসবাস শুরু করেন। কালক্রমে তিনি নবীনগরের শাসন ক্ষমতার অধিকারী হন। এলাকার উন্নয়নের জন্য তিনি বহুবিধ কার্য সম্পাদন করেন। এছাড়া তার পরবর্তী বংশধরেরাও শিক্ষা, সংস্কৃতি, সাহিত্যে বিশেষ অবদান রাখেন। তার এলাকায় বসবাসরত বিভিন্ন ধর্মের লোকজন বৈষম্যের শিকার হতেন। এখন এখানে 1 নম্বর যে প্রশ্নটা আছে সেটা আমরা জ্ঞানমূলক প্রশ্ন যখন লিখেছি তখন আমরা উত্তর করেছি, তাই এই উত্তরটা আমি এই মুহূর্তে বলবো না। যেমন খড়গ বংশের রাজধানী কোথায় ছিল, এটা আমরা কিন্তু উত্তরটা করে ফেলেছি। তাই আমি যে উত্তরটা শুরু করব সেটা হচ্ছে খ নাম্বার থেকে, মানে 1-এর 2 থেকে। সেটা হচ্ছে সেন বংশকে ব্রহ্মক্ষত্রিয় কেন বলা হয়? এটার জ্ঞানমূলক উত্তরটা আসবে সেনরা ব্রাহ্মণ থেকে ক্ষত্রিয় হওয়ায় তাদের ব্রহ্মক্ষত্রিয় বলা হয়েছে। তো এরপর যে ব্যাখ্যাটা তোমাদের, সেই ব্যাখ্যাটা একদম সেন বংশের যে শুরুটা আছে দেখে নাও, যে পেজ নাম্বার 41-এ যাও। পেজ নাম্বার 41-এ যেয়ে দেখো এখানে সুন্দরভাবে লেখা আছে যে সেনদের আদি নিবাস ছিল দক্ষিণাত্যের কর্ণাটকে। তো তাদেরকে কেউ কেউ ব্রহ্মক্ষত্রিয় বলতো। যে বংশের লোকেরা প্রথমে ব্রাহ্মণ থাকে এবং পরে পেশা পরিবর্তন করে ক্ষত্রিয় হয় তাকে বলা হয় ব্রহ্মক্ষত্রিয়। বাংলা সেন বংশের প্রতিষ্ঠা করেছিলেন সামন্ত সেন। এখানে এই যে ব্যাখ্যাটুকু ব্রহ্মক্ষত্রিয় পর্যন্ত, এই ব্যাখ্যাটুকু আসবে আমাদের এই 2 নাম্বারের জন্য। এর পরবর্তীতে যেটা আছে সেটা হলো গ নাম্বার কোশ্চেন, নবীনগরের শাসক অজয়ের কর্মকাণ্ডে কোন সেন শাসকের কর্মকাণ্ড প্রতিফলন লক্ষ্য করা যায়? আমরা দেখেছিলাম যে বিজয় সেন তিনি অনেক শক্তিধর রাজা ছিলেন, কিন্তু তিনি সেন বংশের প্রতিষ্ঠা করেছিলেন এবং তার সাথে সাথে সেন বংশ প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা ছিলেন সেই সময় তারা খুব নিগ্রহের মুখে পড়েন এবং তিনি হচ্ছে এক জায়গায় তার রাজধানী স্থাপন করেন এবং শেষ বয়সে তিনি তার সেই জায়গায় যেয়ে থাকতে শুরু করেন এবং সেখানে তিনি মারা যান। তো এই ঘটনা থেকে কিন্তু আমরা বিজয় সেনের যে রূপটা, সেই বিজয় সেনের রূপটাই তার অজয়ের মধ্যে আমরা দেখতে পাই। তাই এখানে হবে নবীনগরের শাসক অজয়ের কর্মকাণ্ডে
বিজয় সেনের কর্মকাণ্ডের প্রতিফলন লক্ষ্য করা যায়। এবার বিজয় সেন যে কাজগুলো করেছিলেন সেই কাজগুলো এইখানে আসবে। যেমন তিনি হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, তিনি হচ্ছেন বিভিন্ন রাজ্য জয় করেছিলেন, তিনি সুর রাজাদেরকে হারানোর জন্য পাল রাজাদের সাহায্য করেছিলেন, রামপালকে সাহায্য করেছিলেন বরেন্দ্রী রক্ষায়, এবং পরবর্তীতে তিনি তার রাজধানী স্থাপন করেছিলেন বিজয়পুরে। এই বিষয়গুলো এখানে আসবে এবং তার অবদানগুলো আসবে। তুমি কি মনে করো উক্ত শাসকের বংশধরেরা শিক্ষা সাহিত্য বিকাশে যথেষ্ট অবদান রেখেছেন? হ্যাঁ, আমি মনে করি উক্ত শাসকের বংশধরেরা শিক্ষা ও সাহিত্যে যথেষ্ট অবদান রেখেছেন। বিজয় সেন নিজেও কিন্তু শিক্ষা অনুরাগী ছিলেন এবং তার পরবর্তীতে তার পুত্র বল্লাল সেন তিনিও কিন্তু বেশ বিদ্যানুরাগী ছিলেন। তার লেখা 2টা বই আছে, দান সাগর অদ্ভুত সাগর, এবং লক্ষণ তিনি কৌলিন্য প্রথার প্রচলন করেছিলেন। তার সাথে সাথে তিনি হচ্ছে তার যে অদ্ভুত সাগর সেটা অসম্পূর্ণ রেখে গিয়েছেন, সম্পূর্ণ করতে পারেননি, যেটা তার পুত্র লক্ষণ সেন সম্পূর্ণ করেছিলেন। এবং বাবা ও পুত্র দুইজনেরই সভায় বিভিন্ন সভাকবি বা বড় বড় লেখকদের আগমন, সাহিত্যিকদের আগমন ঘটত। আর লক্ষণ সেনের সময় কিছু শ্লোকও পাওয়া গেছে, মানে ছোট ছোট গল্প পাওয়া গেছে। এই এই বিষয়গুলো এখানে আসবে। 2 নাম্বার হচ্ছে রামনগর পৌরসভার চেয়ারম্যান সৌমেন বড়ুয়া তার এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। সে শিক্ষা প্রতিষ্ঠানে দেশ বিদেশের শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়। তার এলাকার বিভিন্ন ধর্মাবলম্বীদের নিজ নিজ ধর্ম পালনের সুবিধার বিষয়ে তিনি মনোযোগী হন। তিনি তার পৌরসভায় শান্তি শৃঙ্খলা স্থাপনেও সমর্থ হন, ফলে তিনি দীর্ঘদিন পৌর শাসন করার সুযোগ পান। এবার খেয়াল করি আমরা, 1 নম্বর কোশ্চেন ছিল পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল। মাৎসন্যায় বলতে কি বোঝায়? মাৎসন্যায় বলতে বোঝায় যে রাজা শশাঙ্কের মৃত্যুর পরে 100 বছর যে অরাজকতা চলতে থাকে এই বাংলার এই অংশে, সেই সময়টাকে বলা হয় মাৎসন্যায় যুগ। আচ্ছা, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে রামনগর পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে ধর্মপালের কোন কর্মকাণ্ডের মিল আছে? আমরা পড়েছিলাম যে পাল বংশের ধর্মপাল এবং তার পুত্ররা বেশ দেবপাল, তার পুত্ররা ধর্মপাল এবং তার পরবর্তী বংশধররা শিক্ষার জন্য অনেক কাজ করেছেন, ধর্মের জন্য অনেক কাজ করেছেন। তো এই ধর্মপালের একটা উপাধি ছিল, যদিও তার অনেকগুলো উপাধি ছিল, একটা না অনেকগুলো উপাধি ছিল, পরম ভট্ট, পরমেশ্বর, মহারাজাধিরাজ। তো এরকম কতগুলো উপাধির মধ্যে একটা উপাধি হচ্ছে বিক্রমশীল। বিক্রমশীল, এবং এই বিক্রমশীল তার উপাধি দিয়ে, শেষ যে উপাধিটা বিক্রমশীল, এই উপাধি দিয়েই কিন্তু তিনি একটা বিহার করেছিলেন। বিহার হচ্ছে বৌদ্ধদের শিক্ষা কেন্দ্র, নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো এটাও একটা মানে একটা বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ছিল এবং বিশ্বব্যাপী এটার বেশ সুনাম ছড়িয়ে পড়ে। এখানে বৌদ্ধ শিক্ষার জন্য অনেকে আসতেন, শিক্ষা গ্রহণ করতেন। তো এই বিক্রমশীল বিহার স্থাপন করেন এবং তিনি যেটা করেছিলেন যে এছাড়াও তিনি শিক্ষার জন্য, মানে বৌদ্ধ ধর্ম শিক্ষাকে আরও প্রতিষ্ঠিত করার জন্য আরও অনেক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তো এরপর সৌমেন বড়ুয়ার দীর্ঘদিন পৌর শাসন করার পিছনে কাজ করেছে ধর্মপালের আদর্শ ও অনুপ্রেরণা। উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। তো সৌমেন বড়ুয়া যে কাজগুলো করেছে খেয়াল করি আমরা, একটা হলো নিজ নিজ ধর্ম পালনের সুবিধার বিষয়ে তিনি মনোযোগী হয়েছিলেন এবং শান্তি শৃঙ্খলা স্থাপনেও তিনি সমর্থ হন। এবং শিক্ষা প্রতিষ্ঠানে তিনি যে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন সেখানে দেশি বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করেছিলেন। ঠিক এরকম কিন্তু ধর্মপালও কতগুলো কাজ করেছিলেন। তো এর মধ্যে একটা হচ্ছে যে তিনি হিন্দুদেরকে করমুক্ত ভূমি দান করেছিলেন এবং তিনি অন্যদের ধর্মের প্রতি সদয় ছিলেন। ওই যে হিন্দুদেরকে করমুক্ত ভূমি দান করে কিন্তু তিনি তার সদয় রূপটি প্রকাশ করেছেন এবং তিনি মনে করতেন যে রাজ্য পরিচালনার সাথে মানে নিজস্ব ব্যক্তিগত ধর্মের কোনো সম্পর্ক নেই।
তো তিনি অরাজকতা দূর করার জন্য, মানে অত্যাচার অরাজকতা দূর করার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য অনেক কাজ করে গেছেন এবং তিনি শাস্ত্রের নিয়ম মেনে শাসন করার চেষ্টা করেছেন। তো এই সব কয়টা বিষয়, ধর্মপালের যে গুণগুলো ছিল, এই বিষয়গুলোই হচ্ছে সৌমেন বড়ুয়ার যে আদর্শ, সেই সৌমেন বড়ুয়ার যে কাজগুলো, সেগুলোকে অনুপ্রেরণা দিয়েছিল। এটাই ছিল তোমাদের সৃজনশীল প্রশ্ন উত্তর। তো এই সৃজনশীল প্রশ্নগুলো অবশ্যই তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে, ভালোভাবে অনুশীলন করে তোমাদের যে টিচার আছেন তাদেরকে তোমরা সেগুলো দেখাবে এবং বেশি বেশি যত সৃজনশীল প্রশ্ন যত বেশি অনুশীলন করবে, ততই তোমাদের আরও লেখার হাত ভালো হবে, কোশ্চেনের মান ভালো, উত্তরের মানটা আরও ভালো হবে। তোমাদের যে সৃজনশীল প্রশ্নটি দেওয়া হলো, আশা করি এটা বাসায় ভালো মতো করবে এবং আমি চেষ্টা করব বাইরে, মানে আরও বইয়ের যে 2টা সৃজনশীল আছে এইটা ছাড়া আরও একটা সৃজনশীল বা 2টা সৃজনশীল তোমাদেরকে দেওয়ার, যেটা তোমরা প্র্যাকটিস করবে এবং ওইটা ছাড়াও কিন্তু তোমরা বইটা খুব ভালোভাবে পড়বে। এবং এই 4র্থ অধ্যায়ের যে বিষয়টা খুব বেশি লক্ষণীয়, এখানে অনেকগুলো রাজ্যার বংশ, রাজ্য, সময়কাল দেওয়া আছে। এগুলো মনে রাখাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এইগুলো লিখতে গেলে, মানে এই অধ্যায়ের প্রশ্ন উত্তর করতে গেলে আমাকে এটা একদম মাথায় রাখতে হবে এবং তাদের যে বৈশিষ্ট্যগুলো, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, এগুলো আমাকে মনে রাখতে হবে, না হলে কিন্তু অ্যান্সার করাটা যাবে না, উত্তরটা সঠিকভাবে দেওয়া যাবে না। তো ভালো থাকবে তোমরা। আজকের মতো আল্লাহ হাফেজ।